তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর সেই আঘাতের পর মধ্যপ্রাচ্যের শক্তি সমীকরণ মুহূর্তেই বদলে গেছে। এটি কেবল একটি টার্গেটেড স্ট্রাইক ছিল না, এটি ছিল ইরানের রাষ্ট্রীয় স্নায়ুকেন্দ্রে সরাসরি আঘাত, যার প্রতিক্রিয়া ইতোমধ্যেই সামরিক ও রাজনৈতিক দুই ফ্রন্টেই দেখা যাচ্ছে। এই শূন্যতার মধ্যে ইরানকে এখন নেতৃত্ব দিচ্ছে একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ, যেখানে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসাইন মোহসেনি এজাই এবং গার্ডিয়ান কাউন্সিলের আইনজ্ঞ সদস্য আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদই রাষ্ট্র পরিচালনা করবে, আর সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অ্যাসেম্বলি অব এক্সপার্টস। এখন প্রশ্ন একটাই, কে বসবেন সেই আসনে, যেখান থেকে নির্ধারিত হয় ইরানের সামরিক সিদ্ধান্ত, পররাষ্ট্রনীতি, এমনকি পুরো রাষ্ট্রযন্ত্রের দিক নির্দেশ। অন্তর্বর্তী পরিষদ দায়িত্ব নিয়েছে, কিন্তু এটি সাময়িক। খুব দ্রুতই ইরান তাদের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্ধারণ করবে। আর ক্ষমতার করিডোরে যে নামটি সবচেয়ে জোরে ঘুরছে, তিনি আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। এই নাম কি শুধু অন্তর্বর্তী দায়িত্বে সীমাবদ্ধ থাকবে, নাকি তিনিই হবেন ইরানের পরবর্তী সুপ্রিম লিডার, সেটাই এখন পুরো অঞ্চলের নজরে। আয়াতুল্লাহ আলী রেজা আরাফির নামটি হঠাৎ উঠে আসেনি। ইরানের ধর্মীয়, সাংবিধানিক এবং প্রশাসনিক বলয়ের ভেতরে বহু বছর ধরে তিনি ধাপে ধাপে এমন এক অবস্থানে পৌঁছেছেন, যেখান থেকে সর্বোচ্চ নেতৃত্বে দৌড়ে তার নাম স্বাভাবিকভাবেই সামনে আসে। খামেনির মৃত্যুর পর যে শূন্যস্থানটি তৈরি হয়েছে, সেটি পূরণ করতে হলে কেবল ধর্মীয় মর্যাদা যথেষ্ট নয়, প্রয়োজন ক্ষমতার ভেতরের বাস্তব হিসাব বোঝার দক্ষতা, রাষ্ট্রের ভেতরে শক্তিশালী মহলের সমর্থন এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা। আরাফির প্রোফাইল এই তিন স্তরেই বিস্তৃত। 1959 সালে ইয়াজদের মেবত শহরে জন্ম নেওয়া আলী রেজা আরাফি ধর্মীয় শিক্ষায় গড়ে ওঠা এক পরিবেশে বেড়ে ওঠেন। কৈশোরে তিনি কোমে চলে আসেন, যে শহরকে ইরানের ধর্মীয় মেরুদণ্ড বলা হয়। কোমের হাউজা বা সেমিনারিতে তিনি প্রাথমিক থেকে উচ্চতর ধর্মতাত্ত্বিক শিক্ষা সম্পন্ন করেন। শিয়া ফিক, তাফসির, ইসলামী দর্শন, কালাম এসব বিষয়ে তিনি গভীর পাঠ নেন। তিনি কেবল ঐতিহ্যগত ধর্মীয় পাঠেই সীমাবদ্ধ থাকেননি, আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেছেন, পাশাপাশি দর্শন ও গণিত অধ্যয়ন করেছেন। এই সমন্বিত শিক্ষাগত পটভূমি তাকে শুধু মসজিদের আলেম নয়, নীতিগত আলোচনায় সক্ষম এক বুদ্ধিবৃত্তিক ধর্মীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। 2016 সাল থেকে তিনি ইরানের ধর্মতাত্ত্বিক সেমিনারিগুলোর প্রধান। এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের ধর্মীয় শিক্ষা ব্যবস্থা হাজার হাজার ছাত্র, শিক্ষক ও আলেম এই কেন্দ্রীয় কাঠামোর অধীনে পরিচালিত হয়। ধর্মীয় পাঠ্যক্রম, মতাদর্শিক দিকনির্দেশ এবং প্রজন্মভিত্তিক আলেম তৈরির প্রক্রিয়ায় তার সরাসরি প্রভাব রয়েছে। 2015 সাল থেকে কোমের জুমার নামাজের ইমাম হিসেবে তার উপস্থিতি তাকে জাতীয় রাজনীতির আলোচনায় নিয়মিতভাবে সামনে নিয়ে আসে, কারণ কোমের মিম্বর থেকে দেওয়া বক্তব্য ইরানের রাজনৈতিক ভাষ্যকে প্রভাবিত করে। ধর্মীয় শিক্ষার বাইরে তার প্রভাব বিস্তৃত হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানে। 2019 সালে তাকে গার্ডিয়ান কাউন্সিলের সদস্য করা হয়। এই কাউন্সিল ইরানের নির্বাচনী প্রক্রিয়া তদারকি করে এবং সংসদে পাশ হওয়া আইন শরিয়াহ ও সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নির্ধারণ করে। অর্থাৎ রাজনৈতিক প্রতিযোগিতা, আইন প্রণয়ন এবং প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ, এই তিন স্তরেই কাউন্সিলের প্রভাব রয়েছে। সেখানে একজন আইনজ্ঞ সদস্য হিসেবে আরাফির অবস্থান তাকে রাষ্ট্রীয় ক্ষমতার গুরুত্বপূর্ণ গেটকিপার করে তোলে। 2022 সালে তিনি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য হন। এই সংস্থায় সাংবিধানিকভাবে সর্বোচ্চ নেতা নির্বাচন, তদারকি এবং প্রয়োজনে অপসারণের ক্ষমতা রাখে। 2024 সালে তিনি বিশেষজ্ঞ পরিষদের দ্বিতীয় ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। ফলে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তিনি কেবল ভোটার নন, তিনি নেতৃত্ব বাছাইয়ের ভেতরের প্রক্রিয়ার অংশ। খামেনির মৃত্যুর পর গঠিত অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে তাকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসাইন মোহসেনি এজাইয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদই রাষ্ট্র পরিচালনা করবে। অর্থাৎ তিনি এখন সরাসরি শাসন প্রক্রিয়ার অংশ, যা তার অবস্থানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। তার প্রভাব শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না, আন্তর্জাতিক পরিসরেও আরাফির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। 2008 থেকে 2018 সাল পর্যন্ত তিনি আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের শাখা বিশ্বের বহু দেশে রয়েছে এবং এটি ইরানের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারের একটি প্রধান মাধ্যম।
বিদেশি ছাত্রদের ধর্মীয় শিক্ষা, আন্তর্জাতিক আলেম নেটওয়ার্ক এবং মতাদর্শিক প্রশিক্ষণের মাধ্যমে ইরানের নরম শক্তি বিস্তারে এই প্রতিষ্ঠান ভূমিকা রাখে। চ্যান্সেলর হিসেবে আরাফি আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ, সমন্বয় এবং সাংস্কৃতিক কূটনীতির অভিজ্ঞতা অর্জন করেন। তিনি আন্তর্জাতিক ইসলামী বিজ্ঞান কেন্দ্রের সভাপতি, বিশ্ববিদ্যালয় গবেষণা ইনস্টিটিউটের প্রধান, সাংস্কৃতিক বিপ্লবের সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং কম সেমিনারির গবেষণা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। এই বহুমাত্রিক প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা তাকে ধর্মীয়, শিক্ষা ও সাংস্কৃতিক নীতি নির্ধারণের একাধিক স্তরে কার্যকর প্রভাব দিয়েছে। রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে আরাফিকে সাধারণত কট্টরপন্থী এবং বিদ্যমান শাসন কাঠামোর অনুগত হিসেবে বিবেচনা করা হয়। তিনি বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ধারাবাহিকতা রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন। খামেনি সময়কার দৃঢ় প্রতিরক্ষা নীতি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং পশ্চিম বিরোধী অবস্থান, এই ধারার সঙ্গে তার মতাদর্শিক সামঞ্জস্য রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে শুধু আনুষ্ঠানিক ভোট যথেষ্ট নয়, প্রয়োজন বিভিন্ন ক্ষমতা কেন্দ্রের গ্রহণযোগ্যতা। অ্যাসেম্বলি অব এক্সপার্টসকে 2/3 সমর্থন নিশ্চিত করতে হয়। পাশাপাশি ইসলামী বিপ্লবী গার্ডসহ গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর কাছে প্রার্থীকে গ্রহণযোগ্য হতে হয়। আরাফির দীর্ঘদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা, গার্ডিয়ান কাউন্সিলে ভূমিকা এবং শিক্ষা কাঠামোর উপর নিয়ন্ত্রণ তাকে এই গ্রহণযোগ্যতা দৌড়ে এগিয়ে রাখছে। আইন অনুযায়ী নির্দিষ্ট সময়সীমা নেই নতুন নেতা নির্বাচনের জন্য। কোনো প্রার্থী 2/3 সমর্থন না পেলে অন্তর্বর্তী পরিষদ দীর্ঘ সময় দায়িত্বে থাকতে পারে, এমন সম্ভাবনাও তাত্ত্বিকভাবে রয়েছে। এই বাস্তবতায় আরাফির অবস্থান দ্বিমুখী। তিনি যেমন সম্ভাব্য উত্তরসূরি, তেমনই নির্বাচন প্রক্রিয়ার অংশীদারও। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রশ্নটি ব্যক্তিগত নয়, এটি কাঠামোগত। আরাফি যদি সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে বসেন, তাহলে ইরানের নীতির ধারাবাহিকতা কতটা বজায় থাকবে, সামরিক ও পররাষ্ট্রনীতিতে কতটা দৃঢ়তা দেখা যাবে এবং রাষ্ট্রের ভেতরের শক্তির ভারসাম্য কিভাবে পুনর্গঠিত হবে, সেই হিসাব এখন থেকেই কষা হচ্ছে। তার দীর্ঘ ধর্মীয় যাত্রা, সাংবিধানিক অবস্থান এবং প্রশাসনিক অভিজ্ঞতা তাকে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছে যেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত পুরো অঞ্চলের রাজনীতিকে প্রভাবিত করতে পারে। ইরান এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে সিদ্ধান্ত শুধু একজন ব্যক্তিকে ঘিরে নয়, পুরো রাষ্ট্রীয় দিক নির্দেশকে ঘিরে। অন্তর্বর্তী পরিষদ সাময়িক স্থিতি দিচ্ছে, কিন্তু স্থায়ী নেতৃত্ব নির্ধারণই ঠিক করবে সামনে ইরান কোন পথ নেবে। যদি আলী রেজা আরাফি শেষ পর্যন্ত সেই আসনে বসেন, তাহলে তা হবে ধারাবাহিকতার সংকেত, ধর্মীয় কর্তৃত্ব অক্ষুণ্ণ রেখে দৃঢ় রাজনৈতিক অবস্থান বজায় রাখার ইঙ্গিত। তার প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা, শিক্ষা কাঠামোর উপর নিয়ন্ত্রণ, সাংবিধানিক প্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকা, এই সমন্বয় তাকে কেবল সম্ভাব্য প্রার্থী নয়, কাঠামোগতভাবে প্রস্তুত এক নেতা হিসেবে তুলে ধরছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরই স্পষ্ট হবে এই নেতৃত্ব ইরানের জন্য কতটা শক্ত ভিত গড়বে, কতটা কৌশলগত স্থিতি দেবে, আর আঞ্চলিক উত্তেজনার এই সময়ে দেশকে কোন গতিতে এগিয়ে নেবে। ক্ষমতার এই পরিবর্তন কি ইরানকে আরও সংহত করবে, নাকি নতুন ভারসাম্যের পরীক্ষায় ফেলবে, সেই উত্তর এখন নির্ভর করছে একটি নামের উপর।